আসসালামু আলাইকুম। রাজনীতি হবে সহযোগিতার, একে অপরকে সহযোগিতার মাধ্যমে গড়ে উঠবে রাজনীতি। বাংলাদেশের রাজনীতি কলুষিত হয়ে গিয়েছে। মানুষ হত্যা থেকে শুরু করে রাজনীতির কারণে এমন কোনো অপকর্ম নেই বাংলাদেশে হচ্ছে না, যার কারণে রাজনীতি বিষয়টি মানুষের কাছে ঘৃণার বস্তু হিসেবে দাঁড়িয়েছে। বাংলাদেশের সুন্দর রাজনীতি ফিরে আনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট শিশির মনির। তিনি মানুষের মাঝে মতবিনিময় সভায় তিনি বাংলাদেশে সুন্দর রাজনীতির কালচার গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। সুপ্রিয় দর্শক, আমরা বিস্তারিত সাবেক এই শিবির নেতার মুখ থেকে জেনে আসি। এই প্রেক্ষিতি দেখতে 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 এতই অতিষ্ঠ যে প্রেক্ষিতির হাত থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে। দেখেন, সরকারি টাকা ভাগাভাগি করার জন্য যে ধরনের প্রতিযোগিতা করে রাজনৈতিক নেতারা, সরকারের প্রজেক্ট ভাগাভাগি করার জন্য যে ধরনের প্রতিযোগিতায় আমরা লিপ্ত হই, সরকারের টাকা মেরে খেয়ে প্রজেক্ট মারার জন্য যে ধরনের হানাহানি মারামারিতে আমরা যুক্ত হই, এই ধরনের হানাহানি কোন রাজনীতিবিদের কাজ না। এই ধরনের হানাহানি হলো দুর্বৃত্তদের কাজ, মোটেও না। এগুলো আমাদের ফাংশন না। আমি আপনাদের কাছে যে কথা বলার জন্য আসছি সেটা হলো, এক সময় রাজনীতি ছিল খুব সহনশীল মানুষের কাজ, একের সাথে অন্যের শ্রদ্ধাবোধের ব্যাপার। পার্টি ভিন্ন হলেও, দল ভিন্ন হলেও সম্মানের সম্পর্ক ছিল, শ্রদ্ধার সম্পর্ক ছিল। একজন আরেকজনকে একসাথে বসে আলাপ করতো, এরকম হানাহানি ছিল না। মেরে ফেলতে হবে, বাইরে বের করে দিতে হবে, জেলে ফেলতে হবে, নির্যাতন করতে হবে, এই ধরনের রাজনীতি আমরা আপনারা কেউই আর করতে চাই না। রাজনীতির বন্ধন হবে কি? সহযোগিতার ভিত্তিতে। পলিটিক্স কেমন হবে? পলিটিক্স হবে একে অন্যকে কতটুকু সহযোগিতা করতে পারে, এইটাই হবে পলিটিক্সের ভিত্তি। আমি যদি পারি আপনাকে সহযোগিতা করার, আপনাকে করবো। আপনি যদি পারেন আমাকে সহযোগিতা করার, আমাকে করবেন। আমরা সবাই মিলে যদি আরেকজনকে সহযোগিতা করতে পারি তাকে করব। তা না করে তাকে জেলে পাঠাতে হবে, তাকে শিক্ষা দিতে হবে, তাকে আমার দল করে নাই দেখে মামলার আসামি বানাইতে হবে, আরে গ্রুপ করে দেখে তাকে মামলার আসামি বানিয়ে জেলে ফেলতে হবে। এইটার হয়ে গেছে রাজনৈতিক কালচার। এই রাজনৈতিক কালচারের জায়গা থেকে আমরা একটা মুক্তির আন্দোলন তৈরি করতে চাই। মুক্তির আন্দোলন। এই মুক্তির আন্দোলন কারা করবে? আপনি দেখেন, বিগত 2-3 বছর, 2-3-5 বছর পর পর 18 সাল, তার আগে ছিল 14 সাল, 18 সাল, তারপরে 24 সাল, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। আচ্ছা বলেন, রাজনীতির মূল কথা কি? জনগণ যাকে সাপোর্ট করবে সেই দেশ চালাবে, এটাই তো। জনগণ যাকে সাপোর্ট করবে না সে কি করবে? সে বিরোধী দলে যাবে। আবার ইলেকশন হলে জনগণ তাকে সাপোর্ট করলে সে সরকার করবে। জনগণ যদি সাপোর্ট না করে তাহলে আবার বিরোধী দলে যাবে। তাহলে আমরা ইলেকশন করতে চাই না কেন? নির্বাচন, সঠিক নির্বাচন করতে চাই না কেন? জনগণের ইচ্ছা অনিচ্ছার মূল্য আছে না? জনগণের ইচ্ছা অনিচ্ছার দাম আছে না? তাহলে বড় বড় বক্তব্য দিলাম, কিন্তু জনগণকে ভোটাধিকার প্রয়োগ করতে দেই না, জনগণকে ভোটের কেন্দ্রে যেতে দেই না, নিজেরাই আগেই ভোট দিয়ে দেই। তাহলে তো এটা রাজনীতি থাকতো না, এটা সম্পূর্ণ একটা ডাকাতিতে পরিণত হয়েছে, বড় ধরনের ডাকাতি। আচ্ছা বলেন, একজন মানুষ, আমার তো মনে হয় যাদের বয়স এখন 25 বছর, এই 25 বছর বয়সের কোন মানুষ এখন ভোটে দিতে পারে না। এই 25 বছর বয়স যার, 15 বছর আগে তার বয়স ছিল 10 বছর, এখন তার বয়স হয়েছে 25 বছর। এই 25 বছর বয়সে তাকে 2 বার ভোট দিতে পারার কথা, 5 বছর অন্তর অন্তর। কিন্তু কোথায়? আমরা এই ইলেকশন প্রসেসটাকে নষ্ট করে দিলাম। আমরা নষ্ট করে দিয়ে জনগণের কথার কোনো মূল্য রাখলাম না। জনগণ হয়ে গেল 5%। আমরা নিজেরা ভাগাভাগি করে কিভাবে ক্ষমতার ভাগাভাগি করবো এইটাকে আমরা লেগে গেলাম। এতে কি দেশের সর্বশেষ পর্যায়ে দেশের লাভ হলো না লোকসান হলো? আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা কি ভালো? দেখেন, উভয় পক্ষের যে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আজকে যারা দেশ চালাচ্ছে, এই দেশ আজকে যারা চালাচ্ছে যে পরিস্থিতিতে, তাদেরও দায়িত্ব হলো নতুন করে নির্বাচিত একটি সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এই নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, সকলেই অংশগ্রহণ করতে পারে এবং দল মত নির্বিশেষে সকল ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করবে। আপনি ঠিক করবেন কাকে ভোট দেবেন, আপনি ঠিক করবেন কাকে ভোট দেবেন না। এই জনগণের এই ক্ষমতা যদি না থাকে তাহলে রাজনীতির কোনো মানে হয় না। আপনাদের যদি কোনো ক্ষমতা না থাকে, 5 বছর পরে একজন রাজনৈতিক নেতার সামনে সবচেয়ে বড় পরীক্ষা হলো ভোট। এমনিতে অনেক বড় বড় কথা বলা যাবে, কিন্তু ভোটে আসলে পরে মানুষ সাপোর্ট করে কিনা এইটাই মূল বিবেচ্য বিষয়। এই বিবেচ্য বিষয়ের জায়গায় এসে আমরা কিন্তু ভোট করতে চাই না। আমরা সবসময় টেবিলের নিচে দেওয়া আলাপ আলোচনা করে ক্ষমতায় যেতে চাই। এইটা কোনো সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতা নয়। অনেক লম্বা কথা বলে
সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি আপনাদের সময় নষ্ট করবো না, কিন্তু একটা কথা বলার জন্য আমি আসছি। সেই কথাটা হলো, আমরা অন্তত পক্ষে বাংলাদেশের যেখানে যাই হোক না কেন, অন্তত পক্ষে এই দিরাই সাল্লাকে কেন্দ্র করে আমরা এক নতুন ধরনের রাজনৈতিক মডেল গড়ে তুলতে চাই। এই নতুন ধরনের রাজনৈতিক মডেলে যে যে দলেই হন না কেন, যে যে দলেরই সমর্থক হন না কেন, যে যে পার্টিকেই সাপোর্ট করেন না কেন, কেউ যদি ভালো কাজ করতে চায়, কেউ যদি উত্তম কাজ করতে চায়, কেউ যদি ন্যায়ের পক্ষে থাকতে চায়, অন্যায়ের বিরুদ্ধে থাকতে চায়, সকলকে নিয়েই আমরা এই নতুন রাজনীতি গড়ে তুলতে চাই। এই রাজনীতিতে কোনো পার্থক্য থাকবে না কে হিন্দু কে মুসলমান, এই রাজনীতিতে কোনো পার্থক্য থাকবে না কে ধনী কে গরিব, এই রাজনীতিতে কোনো পার্থক্য থাকবে না কার কোথায় বাড়ি, এই রাজনীতিতে কোনো পার্থক্য থাকবে না কে কত বেশি সম্পদশালী আর কে কত বেশি অসম্পদশালী, এই রাজনীতিতে কোনো পার্থক্য থাকবে না কে কত বেশি ক্ষমতাধর আর কে কত বেশি সাধারণ মানুষ। সকলে মিলে, কাঁধে কাঁধ মিলে, হাতে হাত মিলে, একসাথে ভালো মানুষদের সমন্বয়ে নতুন রাজনৈতিক কর্মকাণ্ড আমরা শুরু করতে চাই। এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমি কিন্তু কোনো দুর্বৃত্তায়নের সহযোগিতা চাইবো না। দেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, তখন তিনি বলতেন যে এই যে আমি আলী, অর্ধ পৃথিবী অবিশ্বর, আমিও যদি অন্যায় কাজ করি তাহলে আমাকেও হাত তুলে দাঁড় করিয়ে বিচারের সম্মুখীন করবেন। আমরা এখন রাজনীতিবিদদের বিচারের সম্মুখীন করতে পারি না। আমরা রাজনীতিবিদদের ভয় পাই, মনে করি তারা রাজা মহারাজা, আমরা হইলাম প্রজা, আর রাজনীতিবিদরা হলো রাজা মহারাজা। কেন? ক্ষমতার বাহাদুরি দেখেন, এমন ক্ষমতার বাহাদুরি, যদি নিজে কিছু না পারেন তাহলে পুলিশকে দিয়ে বিপদে ফেলান। কোন মানুষের, কোন ভদ্রলোকের বাড়িতে যদি পুলিশ যায়, আমাদের অঞ্চলের মানুষ। সুপ্রিয় দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সভাপতি অ্যাডভোকেট শিশির মনিরের বক্তব্য আপনারা কিভাবে দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।